বাংলাদেশে আমাদের এই সমাজ ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এর প্রত্যেকটা জায়গা প্রভাব ঢুকানোর জন্য তারা তো ভারতের কোন সোলজার ঢুকায় না, তারা তো বাংলাদেশিদের মতো লোকজন ঢুকায়। বাংলাদেশিদের মধ্যে ওয়াকারুজ্জামানের মতো লোকজন ঢুকায়, আমির খসরু মাহমুদের মতো লোকজন ঢুকায়, সেনাপ্রধান আজিজের মতো লোকজন ঢুকায়, শফির মতো লোকজন ঢুকায়। ভাই, যখন কোন শাসন ব্যবস্থা, শাসক জনগণের প্রতি শ্রদ্ধা না থাকে, জনগণের ভোটের তোয়াক্কা না করে, তোয়াক্কা করে শুধু ভারতের প্রেসিডেন্ট থাকলে ক্ষমতায় থাকা যায়। আর ওই গরু ছাগলের মতো লোক কিছুকে এনে ক্ষমতায় বসে রাখে। দেখেন আজকে হাসিনা ফ্যাসিস্ট কেন? এটি সেনা বাহিনীর প্রধান যারা ছিলেন, যারা ডিজিএফআই কমান্ডার ছিলেন, যারা ডিজি এনএসআই ছিলেন, সবই তো আর্মির লোক। এই আর্মির এখানে গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ ভারতের প্রভাব মুক্ত হবে, ভারতের প্রভাব মুক্ত হয়ে দেশ পরিচালনা করবে, এই দেশের মানুষ এই দেশ পরিচালনা করবে, এই দেশ কোনো ভিনদেশীদের পরামর্শ চলবে না। কিন্তু 1 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশ এবং আমাদের ক্যান্টনমেন্ট ভারতের প্রভাব মুক্ত হতে পারে নাই। কেন হয় নাই দর্শক? এই বিষয় নিয়ে জ্যাকব মিল্টন এবং সাবেক সেনা সদস্য কর্নেল হাসিন কথা বলেছেন। তাদের আলোচনায় উঠে এসেছে কিভাবে বাংলাদেশ এখনো ভারতের বলয়ের ভিতর ঢুকে আছে এবং যেই আশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই আশার দ্বার প্রান্তেও আমরা যেতে পারি। নির্বাচন এগুলো নিয়ে যখন সবাই আলাপ আলোচনায় ব্যস্ত, ঠিক ওই মুহূর্তে মূল কোর কি ছিল, জুলাই বিপ্লবের উদ্দেশ্য আসলে কি ছিল, এটাকে আমি সামারাইজ করার চেষ্টা করেছি। আমি যখন সামারাইজ করার চেষ্টা করেছি, তাইলে প্রথমে একটা কথা আছে, আমার আসা উচিত ছিল, একটা টার্গেট ছিল যে ভারতের প্রভাব মুক্ত সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আলোকে প্রথমে সংস্কার, পরে বিচার, পরবর্তীতে নির্বাচনের ক্ষেত্র পরিকল্পনা এবং একটা সময় নির্ধারণ করা। আমার দৃষ্টিতে তাই হওয়া উচিত ছিল। অর্থাৎ আমি আবার বলি, ভারতের প্রভাব মুক্ত সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আলোকে প্রথমে সংস্কার, পরবর্তীতে বিচার, এবং এগুলো যখন শেষ হবে তারপরে নির্বাচনের ক্ষেত্র তৈরি করা, নির্বাচনের পরিকল্পনা করা এবং নির্বাচনের ব্যবস্থা করা। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এখন সবাই বলবে আমাদের তো সুশাসন ছিল। কোন সুশাসনের কথা আপনারা রেফার করেন আমি তা জানি না। গত 53 বছরে শাসনের নামে অপশাসন হয়েছে, শাসনের নামে, সুবিচারের নামে কুশাসন প্রতিষ্ঠা হয়েছে, কুবিচার প্রতিষ্ঠা হয়েছে। সংস্কার কিসের সংস্কার? যেখানে একটা সংবিধান রচনা করা হয়েছে অটোক্রেটিক একটা রুলারকে ক্ষমতায় বসিয়ে ভারতের ইনফ্লুয়েন্সকে, দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে মিসগাইড করার জন্য যে ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল একটা সংবিধানের দ্বারা, সেই সংবিধানকে আপনারা বানিয়ে রেখেছেন গসপেল। বাংলায় বলি যেটাকে বলে কোরআনের আয়াত। আমরা মনে করি it is the gospel. As a matter of fact, this is not gospel. This is not even close to the gospel. But we have treated our constitution as gospel. কথাটা কি আমি আবার বাংলায় বলি? বাংলায় বলার অর্থ হচ্ছে আপনারা এমন একটা অটোক্রেটিক সরকারকে ক্ষমতায় রাখার জন্য একটা সংবিধানের প্রবর্তন করে ওটাকে হাদিস আকারে নিজেদের জীবনে গড়ে তুলেছেন। সবাইকে বলার চেষ্টা করছেন দিস ইজ আওয়ার হাদিস, দিস ইজ আওয়ার কোরআন, দিস ইজ আওয়ার বাইবেল, দিস ইজ এভরিথিং। ওয়ারাস আমরা ডেমোক্রেটিক একটা ব্যবস্থার কথা বলি, ডেমোক্রেসির কথা বলি, অথচ গত 53 বছরের শাসন ব্যবস্থা আপনারা ডেমোক্রেসি দেখেন নাই, আপনারা দেখেছেন ক্লেপ্টোক্রেসি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্লেপ্টোক্রেসি? এমন একটা শাসন ব্যবস্থা যেখানে রাজনীতিবিদরা তাদের জনগণকে বলদ বানাইয়া তাদের সম্পদের দ্বারা নিজেরা ধনী হয়, ধনী হয়ে তারা সব সময় একটা সমাজকে প্রভাব যুক্ত রাখে। ওই ক্লেপ্টোক্রেসির মধ্যে নিজেরা আমরা হারিয়ে গেছি। তারপরে আমরা স্লোগান তুলি নির্বাচন চাই, নির্বাচন চাই। কাদের স্বার্থে জানেন? যারা আপনাকে আমাকে বলদ বানিয়েছে। কেন নির্বাচন চাই জানেন? তাদেরকে নির্বাচন করার জন্য, তাদেরকে নির্বাচিত করার জন্য গত 53 বছরে বাংলাদেশের
কোন একজন আইন প্রণেতা একটা লেজিসলেশন যারা তৈরি করতে পারে নাই। আপনারা শুনলে অবাক হবেন। আপনারা বলেন বিখ্যাত পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত, বিখ্যাত পার্লামেন্টারিয়ান মিজানুর রহমান চৌধুরী, বিখ্যাত পার্লামেন্টারিয়ান মওদুদ আহমেদ। মজার কথা কি জানেন? none of the idiot successfully wrote a legislation in favor of the people. কেউ একটা লেজিসলেশন তৈরি করে নাই। অনেকে বলে হ্যাঁ বিখ্যাত সংবাদসেবী সাংবাদিক, অথচ গত 53 বছরে ভয়েস অব আমেরিকা, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, ব্রিটিশ পার্লামেন্ট অথবা আমেরিকান ডিপার্টমেন্ট অফ স্টেট একজন সাংবাদিক দাঁড়িয়ে একটা সত্য কথা উচ্চারণ করতে পারে নাই। ফেমাস হতে চেয়েছে, বিখ্যাত হতে চেয়েছে, বিখ্যাত বাংলাদেশি হতে চেয়েছে। আজকে জুলাই বিপ্লবের উদ্দেশ্য, জুলাই বিপ্লবের টার্গেট, এগুলো সব বাদ দিয়ে আমরা বসে আছি যারা গত 53 বছরে দেশটাকে লুটপাট করেছে তাদেরকে আবার ক্ষমতায় বসানোর জন্য। আমরা তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য যারা গত 53 বছরে ভারতের হয়ে বাংলাদেশের মানুষকে ইনফ্লুয়েন্স করেছে, সমাজ ব্যবস্থাকে ইনফ্লুয়েন্স করেছে, বিচার ব্যবস্থাকে ইনফ্লুয়েন্স করেছে, নির্বাচন পদ্ধতিকে ইনফ্লুয়েন্স করেছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে ইনফ্লুয়েন্স করেছে। একটা ন্যারেটিভ তৈরি করে আপনাদেরকে বলদ বানিয়েছে। ঠিক যেমনি 100 বছর আগে কবিতা বানানো হতো, লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া দেখা গেল 40,000। আপনাদেরকে এই কবিতা পড়িয়ে আপনাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এখন আবার আপনারা স্লোগান দেওয়া শুরু করেছেন, নির্বাচন চাই। কাদের স্বার্থে নির্বাচন চাচ্ছেন? এতগুলো ডেড বডির উপর দিয়ে যে বিপ্লব হয়েছে তার বিচার হয়েছে? মিডিয়ার পিলখানা মেসাকারের বিচার হয়েছে? কোন সংস্কার এখন পর্যন্ত ঠিক হয়েছে? Does it really matter how long Dr. Yunus is running his interim government? তাকে সুযোগ দেওয়া হয় নাই, এখন পর্যন্ত তার সাথে কোঅপারেট করা হয় নাই। আজকে সেনাবাহিনীর দেশপ্রেমিক ভাই যারা দেশের পক্ষে কথা বলে তাদেরকে পিএনজি ডিক্লেয়ার করা হয়। এমন একটা আইন প্রণয়ন করা হয়েছে যে আইনকে সংবিধানের সাথে ইনাক্ট করে দেওয়া হয়েছে, যাতে নান অফ দ্য মাদারফাকার ইডিয়েট যারা আর্মির জেনারেল হয়ে বসে আছে তাদেরকে টাচ করা যাচ্ছে না। দর্শকবৃন্দ, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে লোকজন পাই না, আসবে না, কারণ আমি একা হয়ে পড়ি। কিন্তু আল্লাহ কাউকে একা রাখে না। I become lucky enough today to find somebody who was willing to speak to me. আসুন আমরা তার সাথে সার্বিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করি। কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি গর্বিত আপনার অনুষ্ঠানে আসতে পেরে। আমরা ওই সকালবেলা বিকালবেলাটা বিজি ছিলাম, প্রেস ক্লাবে আমাদের পিএমজি নিয়ে একটা অনুষ্ঠান ছিল, তারপরে লয়ারের সাথে কথাবার্তা বলা, তারপরে তাদের সঙ্গে টক শো ছিল, তারপরে আপনার কাছে আসতে পারে গর্বিত। এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। কর্নেল হাসিন, আপনাকে আমি ঠান্ডা মাথায় যদি জিজ্ঞাসা করি, বাংলাদেশের 53 বছরে ভারত মুক্ত কোন লেজিসলেশন স্পেসিফিক করে কখনো বানানো হয়েছিল কিনা, যা আমাদের বাংলাদেশের গভর্নিং পলিসির কোন ক্ষেত্রে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স অথবা ইন্ডিয়ান ইনভলভমেন্ট থাকতে পারবে না, এমন কোন আইন বাংলাদেশে তৈরি হয়েছে? এ ধরনের মানসিকতা আমাদের আইন প্রণেতাদের মধ্যে তৈরি হয়েছে, আপনার চোখে পড়েছে কিনা? দুঃখের বিষয়, আজকে আমরা যে কথা বলতে পারছি ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, এই কোনো আইন কানুন কিছুই ছিল না। সব সময় কোনো কিছু করার সময় ভারতের অনুমতি না, ভারত রাগ করে, নানা রকম মানে একটা ইনফ্লুয়েন্স নিয়ে আমাদের সব কাজ করা হতো। এবং
শহীদ জিয়ার সময়টা 3.5 বছর আমরা বেটার ছিলাম, কিন্তু থাকতে পারি নাই। হয়তো থাকলে অনেক ভালো হইতে পারতাম। মানে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা মানে আমি বুঝাইতে পারবো না। এই ভারতের একটা ইনফ্লুয়েন্স, একটা জুজুর ভয়। আমরা ভুলে যাই আমরা একটা শক্তিশালী জাতি, আমরা এক জাতির দেশ, এটা ভুলে যাই। এই আমাদের অতি অতি জ্ঞানী ব্যক্তিরা আমাদেরকে ডুবাইছে। তারা ওই 71 বুদ্ধিজীবী দিবস বলা হয়, বুদ্ধিজীবীরা ডুবাইছে আমাদেরকে 71-এ। এরপরও নব্য বুদ্ধিজীবীরা আমাদেরকে এই জুজুর ভয়। আমি জানি না এদের সমস্যা কোথায়, তবে আমাদের ছাত্ররা শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, দ্বিতীয় শত্রু হলো আওয়ামী লীগ। আর আমি ভারতকে দেখি ভাই সবসময় তার কাটা ঝুলন্ত ফেলানির লাশ, এই আমার শত্রু। আপনাকে একটা কথা যদি আমি জিজ্ঞাসা করি, গত 53-54 বছর স্বাধীনতার পরেও এখনো কেন আমাদেরকে বলতে হচ্ছে ভারত এটা রাগ করবে, ভারত এটা গোসা করবে, ভারতের অনুমতি নাও, ভারত আমাদের গভর্নমেন্ট সিলেক্ট করবে এবং ভারত আমাদের বিরোধী দল সিলেক্ট করবে? কর্নেল হাসিন, আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা কথা যদি জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের এই সমাজ ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এর প্রত্যেকটা জায়গা ভাব ঢুকানোর জন্য তারা তো ভারতের কোন সোলজার ঢুকায় না, তারা তো বাংলাদেশিদের মতো লোকজন ঢুকায়। বাংলাদেশিদের মধ্যে ওয়াকারুজ্জামানের মতো লোকজন ঢুকায়, আমির খসরু মাহমুদের মতো লোকজন ঢুকায়, সেনাপ্রধান আজিজের মতো লোকজন ঢুকায়, শফির মতো লোকজন ঢুকায়, আমাদেরকে ঢুকায়। দেন what is the solution? That we must not have those type of people to lead an organization like Bangladesh Armed Forces Services. How we all the time ended up with General Wakar. How we at the end ended up with General Aziz. আমরা সর্বশেষে এই ধরনের লোকজনের কাছে গিয়ে আমরা কিভাবে নির্ভর করে বসি? ভাই, যখন কোনো শাসন ব্যবস্থা, শাসক জনগণের প্রতি শ্রদ্ধা না থাকে, জনগণের ভোটের তোয়াক্কা করে শুধু ভারতের প্রেসিডেন্ট থাকলে ক্ষমতায় থাকা যায়। আর ওই গরু ছাগলের মতো লোক কিছুকে এনে ক্ষমতায় বসে রাখে। দেখেন আজকে হাসিনা ফ্যাসিস্ট কেন? এটি সেনা বাহিনীর প্রধান যারা ছিলেন, যারা ডিজিএফআই কমান্ডার ছিলেন, যারা ডিজি এনএসআই ছিলেন, সবই তো আর্মির লোক। এই আর্মির এখানে বন্দুক রেখে হাসিনা ফ্যাসিস্ট, এ দায় মুক্ত তো পাবে না। তোরা ওই আর্মির ওদেরকে জেনারেল বানানো হয়, ভালো জেনারেল আছেন যারা, তাদের কথা শুনতে হয়। আজকে আমরা বড় লজ্জিত, আমরা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। সরকারের সিদ্ধান্ত আসা উচিত, ভারত যদি শত্রুই হয় সেনাবাহিনী ও সেনাবাহিনীর জায়গায় থাকবে, ওইভাবেই থাকবে। কর্নেল হাসিন, আপনাকে একটা $1 মিলিয়ন প্রশ্ন করতে চাই। আই এম সরি দ্যাট আই এম স্টপিং ইউ, বাট আমি আপনাকে প্লিজ করবেন। ওকে, আমার প্রশ্নটা হলো, বাংলাদেশে সবাই বলে জিয়াউর রহমানের সামরিক শাসন এবং এরশাদের সামরিক শাসন। আমি যদি আপনাকে আইনের দিক থেকে, শাসন ব্যবস্থার দিক থেকে, রেভলিউশনের দিক থেকে আমি যদি বলি, জিয়াউর রহমান সামরিক শাসন তৈরি করে ক্ষমতায় আসে নাই। জিয়াউর রহমান ক্ষমতায় এসেছে একটা বিপ্লবের মাধ্যমে। উনি সেনা অভ্যুত্থান করে ক্ষমতায় আসে নাই, উনি একটা বিপ্লবের মধ্যে ক্ষমতায় এসে। আমি কি ভুল বললাম? আপনি একজন সামরিক কর্মকর্তা, আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আমি ভুল হলে আমাকে একটু কারেক্ট করেন। না, আপনি সম্পূর্ণ সঠিক। আপনি চিন্তা করেন, জিয়া রহমান আসলে সত্যিকার জিয়া রহমানের বিপ্লব করার কথা, সেই তো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। যেই ঘোষণা দেওয়ার কথা শেখ মুজিবুর রহমানের, ঘোষণা দিয়েছে কে? একটা সামরিক জেনারেল, মেজর, যেটা বলে 400 টাকার মেজর। সেই ব্যক্তি তো আমাদের দেশের স্বাধীনতার জন্য ডাক দিচ্ছেন, আওয়ামী লীগ তো ডাক দেয় নাই। সেই লোককে সিনিয়র থাকার পরেও তাকে আপনি সেনাপ্রধান বানান নাই। প্রথম 3 বছর গেল, তার বেস্টমেটকে বানাইছেন, তার চিহ্নিত গুণগত মানে। তারপরে এরপরে আপনি আবার 3 বছরের জন্য শফিউদ্দিনকে বানাইলেন, ওনাকে বানান নাই। ওনার তো রাগ থাকার কথা, এই দেশটা আমি বানাইছি, আমি ঘোষণা দিছি, আমি পাচ্ছি না, আমাকে সবাই রাখতেছে। তো বিপ্লব তো ওনার করার কথা, উনি করেন নাই। সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। সামরিক বাহিনীর উচ্চবিলাসী খালেদ মোশাররফের ঝামেলা করে জিয়া রহমানকে ওই জায়গায় নিয়ে গেছে সৈনিকরা। এই বিপ্লব তো জিয়া করে নাই, জনগণ জনতা বিপ্লব করে শহীদ জিয়াকে ওই চেয়ারে নিয়ে গেছে। এটার সাথে তুলনা হয় না। এর সাথে
জিয়াকে মেরে ক্ষমতায় গেছে। ওকে, তাইলে ওনাকে বারবার কেন বলা হয় জিয়া সামরিক শাসন দিয়ে তারপরে ক্ষমতায় এসেছে? এই ন্যারেটিভটা কাদের তৈরি? এটা হলো আওয়ামী লীগের তৈরি। এই দেশের জন্য ভাই আমাকে বলেন তো, শেখ মুজিবুর রহমান কি কাজটা করছে দেশের জন্য? উনি 3.5 বছরের মতো ক্ষমতায় ছিলেন। উনি তো 30,000 খালি রক্ষী বাহিনী দিয়ে 30,000 মতো খালি জাসদ তথা মুক্তিযোদ্ধা মেরেছেন। উনি কি অবদানটা আমার বলেন? একটা আমাদের দুর্ভিক্ষ উপহার দিচ্ছেন, ওনার 2 ছেলেকে কাজ দিয়ে বিয়ে দিচ্ছেন। শেখ যেমন সেনা অফিসার, ওনার সেনা আইন কানুন মেনে তো চলতে হবে। 6 বছর চাকরি করবে অথবা 26 বছর বয়স হবে, তারপর সে বিবাহ করবেন। সেটাকে মানছেন? মানেন নাই, কারণ রাজপুত্র। এইভাবে জোর করে রাজপুত্র হলে তো সমস্যা, তার ফল অতি দ্রুত পাইছেন। 2 ভাগ দেশের অভাব, এর মধ্যে ওনারা এই কাজগুলি করছেন। কর্নেল হাসিন, আপনি একটা জিনিস মিস করছেন। বাংলাদেশের প্রথম ক্রস ফায়ারে সিরাজ শিকদার ইঞ্জিনিয়ার সিরাজ শিকদার, তাহলে এর সাথে 30,000। ওইটা যদি বলেন ভাই প্রথম, তাহলে আরো আছে। আমাদের যে চিত্র মানে আমাদের যে আমাদের জহির রায়হান তো স্বাধীনতা আসার পরে মিসিং, স্বাধীনতার পরে মিসিং। প্রথম তো সেই। তাহলে মুজিব শেখ গুম শিখিয়েছেন, মুজিব শেখ ক্রস ফায়ার শিখিয়েছেন, মুজিব শেখ বাসন্তীকে শাড়ি কাপড় পরার বদলে জাল পর দিয়ে লজ্জা স্বজন ভাই স্বজন প্রীতি শিখাইছেন, স্বজন প্রীতি। ওকে, এবং আরেকটা শিখাইছেন, যে ব্যক্তি সিগনেচার করতে পারতো না, বুড়ি আঙ্গুলের ছাপ দিত কাজী গোলাম মোস্তফা, তাকে রেড ক্রসের চেয়ারম্যান বানাইছে। ওকে, এখন তাইলে আপনি বলছেন আওয়ামী ন্যারেটিভ এবং ভারতীয় ন্যারেটিভ ছিল জিয়াউর রহমান সামরিক শাসন দিয়ে ক্ষমতা দখল করেছে। আচ্ছা, এই ধরনের ন্যারেটিভটা 1977 সাল থেকে আজ অবধি চলছে। বিএনপির কোন নেতা বা কর্মী, বিএনপির কোন চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ অবধি এই বিষয়টাকে ক্লারিফাই করে আমি যেভাবে বললাম এভাবে কেন বলছে না? ওই যে ভাই সমস্যা, চিকিৎসার জন্য ভারত যান, ওনারা কষ্ট পেলে নির্বাচন দাঁড়াইতে পারবেন না। এখানে তো বিএনপির মধ্যে অনেক লোক ভারতের উপর নির্ভরশীল। আপনাকে বুঝতে হবে, দেখেন শহীদ জিয়া মারা গেছে, বিচারটা হয়তো হয় নাই। বিচারে আসামি এলো জেলের 7, বিচার হয় নাই। গেলাম অনেকদিন আগের ভুলে। এই যে দেশনেত্রী খালেদা জিয়া কতটা উদার, এই সেনাবাহিনী। কর্নেল হাসিন, আপনাকে আমি একটা কষ্টের কথা বলি। জিয়াউর রহমান সাহেবকে যখন চিটাগং সার্কিট হাউস অ্যাসাসিনেট করা হয়, ওই সময় সিআইডির একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ছিলেন ডিএসপি মোকাররম। ডিএসপি মোকাররম সাহেব সঠিকভাবে এই মামলাটার এফআইআর করেছিলেন। এফআইআরটার পেজ ছিল, টোটাল পেজ ছিল 57টা পেজ, এবং চিটাগং সার্কিট হাউসে টোটাল 236 জন পুলিশ অফিসারদেরকে রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য নিয়োগ করা হলো। কিন্তু কর্নেল মাহফুজের অর্ডারে 236 জন থেকে মাত্র 9 জন রেখে বাকিদেরকে ওই রাতে সন্ধ্যা 7টা-8টার দিকে উইথড্র করা হয়। আপনি কি জানেন ডিএসপি মোকাররমের কি অবস্থা হয়েছে? ডিএসপি মোকাররমকে চাকরিচ্যুত করা হয়েছে উইদাউট রিটায়ারমেন্ট। তার ছেলেপানদেরকে দেশ ছাড়া করা হয়েছে। মোকাররমের ছেলে কাগজপত্র সহ বেগম জিয়ার সামনে গিয়ে বিড়বিড় করেছে। আপনি কি জানেন বেগম জিয়া বলেছে আই এম সরি, আমি এটা টাচ করতে চাই না? আপনি কি জানেন? আমার ভাই কষ্টের ওইখানেই, বিএনপি তার নেতার জন্য বিচার চায় নাই, বাদ দেন, সেটা গেল অনেক কষ্টের। আমরা নেতা হারাইছি। এই যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিল, সেনাবাহিনী ছিল না জড়িত? আমরা 9 সালের একটা 57 জন অফিসার মারা গেল, এই জেনারেলরা কোনো কাজ করেন নাই। পরের বছর খালেদা জিয়াকে বাইর করে দিল ক্যান্টনমেন্ট থেকে। এই জেনারেলরা কই ছিলেন? এই শেমলে জেনারেল আমাদের দরকার নেই। আমরা নিজেরা এখন গালাগালি করি এদেরকে, এরা আমাদের অভিশাপ, এদের নাম নিতে লজ্জা করে। এই যে গুম খুন হলো, জেনারেলরা ছিলেন না? খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে এই ভদ্র মহিলা বিধবা, এত বছর ধরে একটা বাড়িতে একটা মায়া স্মৃতি জড়িত, আমরাই তো তার মারছি। আবার আমরা আবার ক্যান্টনমেন্টে বাইর করেছি, কতটা নিচে নামতে পারি আমরা। তারপরে দেখেন উনি চলে যাওয়ার পর ওনার অবর্তমানে অনৈতিক জিনিসপত্র দেখাইয়া
মিডিয়ায় ফয়দা আমরাই তো করছি। যে জেনারেল মামুন খালেদ, আমাদের লুচ্চা একটা জেনারেল খালেদা জিয়াকে অপমানিত করতে রাষ্ট্র। ম্যাডাম তো একটা নেতাও দেখেন এত বছর কোনো কথা বলে নাই, কিন্তু আশেপাশে সবাই এখন বাহা বীর। 22 সালে আমি প্রথম উত্থাপন করি, কিন্তু একটা লোকও তখন কথা, তাদের গল্ফ খেলা বন্ধ হয়ে যাবে, পিএমজি হবে, পিএমজি হলে গল্ফ খেলা বন্ধ হয়ে যাবে। আমার তখন ইচ্ছা করতেছে এই আগস্ট মাসের 3, 4, 5 বা 5 তারিখ পর্যন্ত কারা গল্ফ খেলছে এই রাজাকার গুলো বাইক করা দরকার। দেখবেন অধিকাংশে আবার ওই ভাই এদেরকে রাজাকার বইলা রাজাকার শব্দটাকে রেপ করেন না। এরা হচ্ছে ফাকু, ভারতীয় কুত্তার বাচ্চা। এরা হচ্ছে রাজাকার, এরা ফাকু ভারতীয় কুত্তার বাচ্চা। এই ফাকুরা রাজাকার খেতাব তারা পেতে পারে না। রাজাকার খেতাব পেতে গেলে তাদের কিছু যোগ্যতা লাগবে। রাজাকার খেতাব পেতে গেলে তাদের ইমানের জোর থাকতে হবে। রাজাকার খেতাব পেতে গেলে তাদেরকে দেশপ্রেমিক হতে হবে। কিন্তু এরা হচ্ছে ফাকু, ভারতীয় কুত্তার বাচ্চা, ভারতীয় কুত্তা, ভারতীয় নারী কুত্তা যারা গু খাবে তাদেরকে আমি রাজাকার ডাকবো না। ওকে, আপনি বলছেন জেনারেলদের আপনি পছন্দ করেন না, কিন্তু জেনারেলদের পা চাটার জন্য আব্দুল হক নামক এক কার্টুনকে বসায় রাখছে রাওয়া ক্লাবের সামনে এজ এ দারোয়ান। যে কুত্তার বাচ্চা একজনকে বলে সে মুসা নবীর সমসাময়িক, এই শুয়ারের বাচ্চাদের আপনি কি বলবেন? আমার খুব লজ্জা লাগে আসলে। বিশ্বাস করেন, এই লোকটাকে রাওয়া প্রেসিডেন্ট বানানোর জন্য আমরা চেষ্টা করছি, অ্যাটলিস্ট আমাদের কথা বলবো। এনারা এতটা নত জানো হয়েছে আর এত শেমলেসের মতো কাজ করে লাস্ট পিএনজি নিয়ে আজকে আমরা প্রেস ক্লাবে বলতে বাধ্য হইলাম। আমি দোষ সেনাপ্রধান করে দিব না, দেশ আমি তো আমি দিচ্ছি, আমি ভাই বলতেছি নিরাপদ আমাদের ডিফেন্স মিনিস্টারকে ডক্টর ইউনূস, আমি দোষ ডক্টর ইউনূসকে দিব। ইউনূস তার হ্যান্ডেল ঠিক মতো না রাখতে পারে, উনি তো মন্ত্রী, সেনাপ্রধানের স্টাফ। আপনাকে আমি যদি একটা ডিফেন্স মিনিস্টার কর্নেল হাসিন, আমি আপনাকে স্টপ করব না, আমি আপনাকে কথা বলতে দেব, কিন্তু আপনি আমাকে একটা কথার অ্যান্সার করেন। ফর এক্সাম্পল, এরশাদ সাহেব যখন প্রথম জিয়া রহমানকে মারার পরে বিএনপির বিচারপতি সাত্তারকে নির্বাচন করতে দিলেন, বিচারপতি সাত্তার নির্বাচিত হওয়ার পরে আপনি কি জানেন তাকে কোনো সিকিউরিটি ব্রিফিং দেওয়া হয় না? আপনি কি জানেন ডিজিএফআই অফিসাররা সাত্তারের কাছে রিপোর্ট করতো না? আপনি কি জানেন এনএসআই এর অফিসাররা সাত্তার সাহেবের কাছে রিপোর্ট করতো না? আপনি কি জানেন সিআইডি ডিবি সাত্তার সাহেবের ধারে কাছেও যাইতো না? আপনি কি জানেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোন সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি সাত্তার সাহেবের কাছে যেত না? আপনি কি জানেন তৎকালীন প্রধান বিচারপতি, সহকারী বিচারপতি এরা কেউ সাত্তার সাহেবের কাছে যেত না? এখন আপনি আর আমি যদি বলি সাত্তার সাহেব ছিল আটকুরা বেটা, জীবনে সে বিচার করতে পারে নাই, আসলে দোষটা কি সাত্তার সাহেবের ছিল নাকি ভারত তার মেকানিজমটাকে এমন ভাবে সেট আপ করে রেখেছে সাত্তার সাহেব পারফর্ম করতে পারে নাই? আপনি কোনটা বলবেন? না, আপনার কথা ঠিক ভাই, এখন এটা অনেক আগের যুগ, আজকে এই 24 সালে এসে খাটে না। আপনার ডিজি হয়ে কি হবে, ডিজিএনএসএ কি হবে, এটা তো আমাদের ডিফেন্স মিনিস্টার বলে দিবেন। এই দুটা লোক আমার পছন্দ, এই দুটা ভালো লোক, আমার ইন্টারভিউ করাও, আমি ইন্টারভিউ নেই, আমি চুজ করবো। তা তো করে নাই, এই দুইটাকে চুজ করতে সেনাবাহিনী, তার নিজের লোক দিছে, তারা রিপোর্ট করে তার কাছে। আমি বুঝতেছি সমস্যা ডিজে ভাই, আমি সমস্যাটা কোথায় তোমাদের? তোমরা তো সব জায়গায় থাকার কথা, না ছাড়া আমরা থাকতে পারি না কেন? বিকজ তাদের তো সিলেক্ট করছে আরেক জায়গায়, রিপোর্টিং বস আরেক জায়গায়, যার জন্য হচ্ছে সমস্যা। এবং এত কিছু ঘটে যাচ্ছে ডিজে ভাই জানে না। এখন মাঝখান দিয়া সেনাবাহিনী প্রধানের যে একটা সিকিউরিটি ইউনিট আছে, একজন ব্রিগেডিয়ার থাকে, ইনি সবকিছু ডিজে ভাই নাম দিয়ে বদমাইশি করেন। এবং আজকে যে ঘটনাগুলি ঘটছে, আমরা আজকে প্রেস ক্লাবে গেলাম, কথাটাকে আবার একটু বলেন। অর্থাৎ ডিজিএফআই এর কোনো খবর নাই, সেনা প্রধানের অর্থাৎ মির্জাফর ওয়াকারের একটা সিকিউরিটি কি আছে, আর্মি সিকিউরিটি ইউনিটের কমান্ডেন্ট আছে। ওকে, ওটাকে কি বলে? এএসইউ কমান্ডেন্ট, এএসইউ আর্মি সিকিউরিটি ইউনিট। ওকে, এখন এটা রিপোর্ট করে ওয়াকারের কাছে, এবং এই এএসইউ ডিজিএফআই এর সব নাম দিয়ে তারা সব আকাম কুকাম করে, সব আকাম কুকাম তারা করতেছে। এবং এরা আসলে আগের ডিজিএফআই এখন কেউ আতঙ্কে নিজেরা আস্থা হারাইয়া নানা রকম, সবাই তো জড়িত অপকর্মে। দীর্ঘ এত 16টা বছর
এই গুম খুন হয়েছে, এটা মনে করে যে এটাই নিয়ম, এটা যে অপরাধ, এই ভোটটা তাদের মধ্যে এখনো আসে নাই ভাই। এটা যে অপরাধ করছে তার মনেই হয় না। আমাদেরকে আসলে কি হাসিন ভাই, আপনাকে যদি একটা কথা হঠাৎ করে বলি, হঠাৎ লালমনিরহাট একটা রেড এরিয়া হয়ে গেল, লালমনিরহাট জেলা একটা রেড জোন হয়ে গেল। কেন রেড জোন হলো? লালমনিরহাটে প্রথমে পাটগ্রাম থানা লুট হইল, পরবর্তী সময় হাতীবান্ধা থানা লুট হইল, ঘেরাও হইল। হঠাৎ বাংলাদেশে আর কোন জেলার অভাব নাই, হঠাৎ লালমনিরহাট। আমি একটু ইনভেস্টিগেট করলাম, ইনভেস্টিগেট করে দেখলাম ইউনূস সরকার চায়নার সাথে একটা ডিল করতেছে, লালমনিরহাট এয়ারপোর্টটাকে রিওপেন করবে, ওখানে একটা এয়ার বেস নেবে, ইউনিট সেট আপ করবে, ওখানে একটা ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি ওপেন করবে, যেটা ভারত চায় না, কারণ এটা মেঘালয় শিলং এর কাছাকাছি। এখন ভারতের বিএনপির কিছু বলদছলদকে সামনে রেখে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে, ওয়াকারুজ্জামানের ইশারায় হয়তো আর্মি সিকিউরিটি ইউনিট ওখানে গিয়ে থানা লুট করে, এক থানা লুট করছে, আরেক থানা লুট করছে, আর ওখানে গিয়ে এসব কুত্তার বাচ্চারা বলে অন্য দেশের কাউকে আমাদের সার্বভৌমত্বের ভিতরে টেনে আনা যাবে না। আর্মি যখন বলে চায়নাকে, চায়না অন্য দেশ এসে আঙ্গুল দিতে পারবে না, তাহলে ভারত কি ওদের মায়ের দ্বিতীয় স্বামী, নাকি ওদের মায়ের সাথে ওদের পরকীয়া ছিল ভারতীয়দের? আচ্ছা ভাই, এত কথা বলেন ওনারা, এতগুলো যে অনৈতিক চুক্তি করছে করিডোর নিয়ে, তখন কোথায় ছিলেন এই আমাদের সেনাপ্রধানরা, বাঘা বাঘা লোকরা? জি ম্যাডাম বিডিআরে আমাদের অফিসারদেরকে দেখে দেখে গুলি করে মারা হলো। আমাদের ম্যাডাম বলে নাই ভাই, ম্যাডাম বলে নাই, ওই মাগিকে সবাই সাট ডাকছে ভাই, সাট ডাকছে। আমি বলি ভাই, ওই মাগির দুই পায়ের মধ্যে তো একটা আর্টিফিশিয়াল দিক ছিল, ওই মাগিরে তো কেউ ম্যাডাম বলে না। বিশ্বের কোন জায়গায় মহিলাকে কেউ ম্যাডাম সাট ডাকছে আমি তো জানি না। আপনি শুনছেন? আমি শুনি নাই। মহান আল্লাহ সর্বশক্তিমান, তাকে আমার ডাকতে হয় নাই। আমার কথা হলো ভাই, আমাদের অফিসারদেরকে মারতেছে গুলি করে, আমাদের বউ বাচ্চাকে রেপ করতেছে, কিন্তু আমাদের এই অথর্ব জেনারেল গুলি কোনো কথা বলে নাই। এখন এত বাকবকম করতেছে কেন? তারা কি বেশি বোঝে ডক্টর খলিল থেকে, ডক্টর ইউনূস থেকে? ভারতের বিপক্ষে যাচ্ছে, তার মাথা গরম হচ্ছে, তার ভারতের দাস হয়ে গেছে। আমার মনে হয় এদেরকে সবগুলি বাড়ি পাঠাই দেওয়ার দরকার। এদের চেতনায় রক্তের মধ্যে ভারত ঢুকে আছে। এদেরকে না বাইর করলে আমাদের দেশের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে। আমরা শক্তিশালী সেনাবাহিনী হইতে পারবো না। আমি জানি অনেক অফিসার, অনেক জুনিয়র অফিসার এখনো দেশপ্রেমিক, কিন্তু সিনিয়রদের আরাম এসে আছে, এদের দিয়ে কোনো কাজ হবে না। এরা ভুলে গেছে তারা অপরাধ করছে। তারা এখনো ভারত যদি আমার বন্ধু হয়, তো সেনাবাহিনীর দরকারটা কি? আমার পয়সা নষ্ট করে আমরা সেনাবাহিনী থাকবে না? ভারত আমার কাজ করুক, সেটা সেনাবাহিনীও থাকবেন, আবার ব্যবসা করবেন, দুইটা তো হবে না। সেনাবাহিনী থাকবে সেনাবাহিনীর জায়গায়। এখানে কর্পোরেট বাহিনী বানানো হয় নাই যে এমআইসিতে পড়বেন, ডাক্তারি করবেন, ইঞ্জিনিয়ারিং করবেন। নো, সেনাবাহিনী আপনার ব্লাড 35 বছর পর্যন্ত রক্ত যেভাবে খুঁজি সেইভাবে আমরা নিব, ট্রেনিং করাইয়া যেভাবে পারি। তারপরে আপনার বয়স হয়ে গেছে, আপনি দ্বিতীয় অপারেশনের জন্য পড়াশোনা করেন, বাট নট বিফোর দ্যাট। 35 বছর আগে না। এই পর্যন্ত ব্লাড এখন এমন সিস্টেম করছে অফিসার আর্মিতে ঢুকে কর্পোরেট হওয়ার জন্য। আর এই সর্বনাশ, এটা তো আমরা আর্মি হবে না। এই চেঞ্জ করতে হবে সবকিছু। এই চেঞ্জ করতে যাই আমরা এসব দোষী, আমাদের হাসান নাসির স্যার আমরা দোষী হয়ে গেছে। এখন আপনি যখন ট্রেনিং করছেন তখন ঠিক আছে, যখন আপনি বাচ্চারা ট্রেনিং করবে তখন আপনি বললেন না ট্রেনিং কমায় দাও, এডুকেশন করো। এটা হলো আসল সমস্যা। কর্নেল হাসিন, একটা কথা বলি, আমি জাতিসংঘের কয়েকটা ইউনিটের সাথে কথা বলেছি, লোকজনের সাথে কথা বলেছি, ইউনাইটেড নেশনসে। আপনি জানেন ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। আমি তাদের সাথে যোগাযোগ করেছি। ওখান থেকে ইনডিরেক্টলি এবং ডিরেক্টলি আমাকে জানানো হয় যে তোমাদের গভর্নমেন্ট বা তোমাদের আর্মি তো চায় না রোহিঙ্গারা দেশ ছেড়ে চলে যাক। আমি বললাম হোয়াট ইজ দ্যাট সাপোজ টু মিন? বলছে চিফ অফ আর্মি and there are people who are working for the Ministry of Defense like General Hafiz, এই কুত্তার বাচ্চা, এরাই তো চায় না রোহিঙ্গারা ফেরত যাক। তাহলে তোমরা রোহিঙ্গাদের ফেরত দেওয়ার জন্য পাগল হইতেছো কেন? এখন একটা কথা, যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল অ্যারেঞ্জ করলেন যে একটা
হিউম্যানিটেরিয়ান চ্যানেল তৈরি করবে, যেই চ্যানেলে আলটিমেটলি রোহিঙ্গাদেরকে ধীরে ধীরে রাখাইনে নেওয়া যায়। কিন্তু রাখাইনে যদি এই রোহিঙ্গাদেরকে রিপ্যাট্রিয়েট করানো হয়, তাদেরকে ব্যাক করানো হয়, ভারতের বিলিয়ন ডলারের প্রজেক্ট মার খাবে রাখাইনে। এখন তখন ভারতের এই যে ভারতীয় কুত্তার বাচ্চা ভাকু, ভাকু আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাকু সালাউদ্দিন বিএনপির শাউয়া, ভাকু মির্জা ফাক, ভাকু গোরখোদ কাব্বাস, এরা বললো করিডোর দেওয়া যাবে না। করিডোর দিলে ওদের মা কবর থেকে উঠে দ্বিতীয়বার গর্ভবতী হয়ে যাবে, করিডোর দেওয়া যাবে না। এখন মজার কথা, আপনাকে আমি জিজ্ঞাসা করি, কিছুক্ষণ আগে আপনিও বলেছেন, তাইলে ভারতের সাথে এতগুলো করিডোর তোমরা যখন দিছিলা, এই কুত্তার বাচ্চারা কোথায় ছিল? এই জেনারেলরা কোথায় ছিল? এই শুয়োরের বাচ্চা ওয়াকারুজ্জামান কোথায় ছিল ভাই? তার সামনে দিয়ে রেল করিডোর দেওয়া হলো, তার সামনে দিয়ে বাস করিডোর দেওয়া হলো, তার সামনে দিয়ে পোর্ট করিডোর দেওয়া হলো, তার সামনে দিয়ে এয়ার করিডোর দেওয়া হলো। এই শুয়োর বাচ্চারা তখন কই ছিল ভাই? ভাই আমি একটা কথা বলি, ডক্টর খলিল ওখানে না থেকে যদি মমতাজ থাকতো, খালি ওনার শরীর দেখার জন্য জেনারেলরা বাকবাকম করতো, কোনো সমস্যা থাকতো না। ডক্টর খলিল এখন জায়গা মতো গেছেন, উনি বুঝেন আপনাদের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত, মারা যাবেন, আপনার সমস্যা কোথায়? আর এটা এমন কোনো সমস্যা না যে সলভ করা যাবে না। সমস্যা এই ভদ্রলোকরা, আমাদের এই জেনারেলরা, এদের ওই যে ভারতের প্রেসক্রিপশন দেওয়া আছে, এটা করবা না, এটা করবা, সেই মোতাবেক কথা বলতেছে। এদের রক্তের মধ্যে, ডিএনএর মধ্যে ঢুকিয়ে গেছে ভারত প্রেম, ভারতের রক্ত। এই জন্য বলে এদের দরকার নাই আমাদের। আপনারা চলে যান, এই জুনিয়র অফিসার যারা ব্রিগেডিয়ার আছে, কর্নেল আছে, তারাই দেশ চালাতে পারবে। আপনারা যদি এখনো সঠিক না হন, ভারতকে শত্রু না ভাবেন, আপনাদের থাকার দরকার নাই, পরিষ্কার। এবং নতুন দরকার হলে এদেরকে নতুন করে শপথ করাইতে হবে, নতুন করে হোলিকরণদের শপথ করবে ভারত আমাদের শত্রু, না হলে এদের দিয়ে আমি মনে হয় না কোনো কাজ হবে। আমি আপনার সব কথা পছন্দ করছি, এইটা করি নাই। আপনার খেয়াল আছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাতে মূর্তি নিয়ে লোকজন নামাজ পড়তে দাঁড়াইতো। আপনি যাদেরকে বলছেন কোরআন শরীফ দিয়ে করাবে, এরা আজকের, আপনাকে আমি বলি কর্নেল হাসিন, আপনি অবাক হবেন, হাসিনা ঘরের মধ্যে বসে মদ খাইতো, এর মধ্যে কেউ এসে খবর দিছে যে অমুক জায়গায় আগুন লাগাইয়া দিছি, পেট্রোল বোমা মাইরা দিছি, হাসিনা লাভ দিয়ে একটা তসবি নিয়া পত্রিকার রিপোর্টারদের বলতে এসে ছবি তো যে আমি তাহাজ্জুদের কাপড়ে বসে আছি। আপনি কি জানেন ইদানিং ভারতের যে বিএনপির যে শাউয়া আছে না, সালাউদ্দিন আহমেদ, তাকে সংক্ষেপে, এত বড় নাম করার সময় নাই আমার ভাই, এখন সালাউদ্দিন আহমেদের নাম হচ্ছে শাউয়া, বিএনপির শাউয়া, এখন তাহাজ্জুদের নামাজের ছবি দেওয়া ধরছে, ঠিক হাসিনা যেভাবে দিছে দেয়া শুরু করছে। আমির খসরু মাহমুদ যেখানে যায়, তার যে কেপ্ট আছে সামাওবায়, তারে বগলে নিয়ে তারপরে কয় ভারতকে অভয় দিতে হবে, যে ভারতের নিরাপত্তা বাংলাদেশ দেখবে। ও বাপরে বাপ, আমরা ঠেকা পড়ছি। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর শান্তি বাহিনী সৃষ্টি করছে কে? এই যে ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছে কে? আমাদের 30,000 বাঙালি মারা গেছে, কোন রাজনৈতিক দল স্বীকার করছে, বলছে কখনো ভারতকে তুমি কেন এটা করছো? আমার 14 বার ম্যালেরিয়া হয়েছে, আমি প্রচুর অফিসার মারা গেছে, প্রচুর পুলিশ মারা গেছে, বাঙালি মারা গেছে, একটা রাজনীতিবিদ কথা বলে নাই, ভারত কষ্ট পাবে? একমাত্র জিয়া রহমান শেষ, এরপর কেউ বলে নাই, আর খালেদাকে বলতে দেয় নাই এই আশেপাশে বদমাশগুলি। আমরা 75-কে ভাই, আপনি বদনামটার যদি আমাকে একটু, আপনি যদি আপনার ভিতরে যদি কোনো লিমিটেশন থাকে বলেন না, কিন্তু কিছু বদনাম আছে, যদি এইটা নিয়ে আপনি একটু কথা বলেন। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান রয়ের গু খাইছে 1979 সালে, যার মেয়ে বিয়ে করছে জনাব তারেক রহমান, যার বড় মেয়ে বিন্দু এখনো রয়ের অপারেটিভ এবং আওয়ামীর অ্যাক্টিভ কর্মী, এবং জেনারেল মোইন যখন তারেক সাহেবের কোমর ভাঙ্গা পিটাইয়া বিকলাঙ্গ বানাইছে, তখন এই রয়ের কানেকশনে তাকে বাংলাদেশ থেকে লন্ডনে নেওয়া হয়েছে। তো এটার একটা কৃতজ্ঞতা বোধ আছে না ভাই, একটা পারিবারিক দায়িত্ব আছে না? নেপোটিজম বলতে যা আছে আপনি শুধু মুজিবের ঘাড়ে চাপাইবেন, কেন বিএনপির ঘাড়ে নাই? ভাই আমি তো বললাম, এই যে বিএনপি যে 75-এর এই যে যারা বিপ্লবী নেতা ছিলেন, সূর্য সন্তান বলবো,
যারা 75 15 আগস্ট করছে, এদের জন্য যাচ্ছে বিএনপি ক্ষমতায় আইছে। অকৃতজ্ঞ মানে মানে কিরকম অকৃতজ্ঞ? জিয়া বলেন, এরশাদ বলেন, যারাই আইছে ক্ষমতায় পরিচিত হয়েছে এই 15 আগস্টের জন্য। আপনি 15 আগস্টের জন্য কি করছেন? কিছুই করেন নাই। আজকে এদের জন্য আমরা মানে স্বাধীনভাবে ঘুরতে পারতেছি। এটা ছিল সূর্য সন্তান, সবগুলো ফিটও হয়ে যাক, তাদের জন্য কিছুই করেন নাই। শুধুমাত্র জামিন নিলে তারা বেঁচে যেত, তাও দেন নাই। কেন? খালেদা জিয়া বলতে পারেন নাই আশেপাশে সব দুষ্ট লোক ছিল, তাদের পয়েন্ট নষ্ট হয়ে যাবে, ওরা হিরো হয়ে যাবে। কতটা নিচে নামতে পারে? আমি বাকিটাতে বললাম, আপনাদের বললেনই। আমি এইটা বললাম 15 আগস্টের বিপ্লবীদের যারা সম্মান দেয় নাই, যাদের জন্য তারা পরিচিত, তাহলে তারা নির্যাতিত হবেই। কি করার আছে আমার? আপনাকে যদি এখন আমি ঠান্ডা মাথায় এই মুহূর্তে কারেন্ট ইভেন্ট নিয়ে আমি যদি কথা বলতে যাই, রোহিঙ্গাদেরকে যাতে রাখাইনে পাঠানো না যায়, রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রাখলে ভারত যাতে লাভবান হয়, এই জন্য ওয়াকার এবং ওয়াকারের তল্পি মাদারসানরা করিডোর করিডোর করিডোর, বাগাচ্ছে 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 এই স্লোগান তুলল, যেটা আপনারা দেখেছেন। জেনারেল নামের হারামজাদারা, শুয়োরের বাচ্চারা বাংলাদেশের বেতন খেয়ে এখন বলে করিডোর করিডোর দিতে দেওয়া যাবে না। ওয়ারাস তাদের চোখের সামনে হাসিনা শেখ গত 16 বছরে বাংলাদেশের পাছার কাপড় উগলা কইরা ভারতকে দিয়ে দিছে। এখন দিনে দুপুরে কর্নেল হাসিন পাটগ্রাম থানা লুট হয়, হাতিবান্ধা থানা লুট হয় রয়ের তত্ত্বাবধানে, আর্মি সিকিউরিটি ইউনিটের সেই শামসের তত্ত্বাবধানে। ওখানে পুলিশরা চুপ হয়ে বসে থাকে, কেউ কোনো কথা বলতে পারে না, যার পিছন থেকে নির্দেশদাতা ওয়াকারুজ্জামান স্বয়ং, যাতে লালমনিরহাট এয়ারপোর্টকে কোনো অবস্থাতে খোলা না হয়, ওখানে চায়না এসে যেন কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে না পারে। তাইলে বিএনপি এটা নিয়ে কোনো কথা বলে না। এমনকি ইউটিউবে যারা বাংলাদেশকে নিয়ে কথা বলে তারা পর্যন্ত এগুলোকে নিয়ে টাচ করে না। Where you and me, people like us, where would you go? আজকের জেনারেল হাসান নাসিরকে পিএনজি করেছে, আপনার জীবন উৎসর্গ কইরা দিতেছেন, প্রেস ক্লাবের সামনে যাইতেছেন, যুদ্ধ করতেছেন। হাসান নাসির হি পুট হিজ লাইফ অন লাইফ দিতেছে, কিন্তু কর্নেল হকের মতো বেজন্মা বাচ্চা, ভাকুর মতো লোকজনরা রাওয়া ক্লাবের সামনে বসে ওয়াকারকে মুসানবী বানায়। এই দায় কার উপরে যাবে? বাংলাদেশ আর্মির উপরে যাবে, না জনগণের উপরে যাবে, না যেসব রিটায়ার্ড জেনারেলরা হারাম খাইতেছে রিটায়ারমেন্টে এসে তাদের উপরে যাবে? কর্নেল হাসিন, আমার মনে হয় আমাদের মবটা সীমাবদ্ধ ছিল সিভিলিয়ানদের উপরে মূলত। এই মনে কিছু ধাক্কা সেনাবাহিনীর ভিতরে ঢোকা উচিত, তাহলে সোজা হয়ে যাবে। আজকে চট থাপড় কারণ হক খাক জুনিয়রদের সামনে, দুজন জেনারেল খাক, একদম আর্মি সুদা হয়ে যাবে। ভারতকে ভারতই মনে করবে যে শত্রু। এদের দরকার কিছু মাইক, ক্যান্টনমেন্টে থাকে, বাইরে হাওয়া বোঝে না। দেড় লোক মারা গেছে আমাদের, সংস্কার নাই, নির্বাচন তারা দিচ্ছে, নির্বাচনের মধ্যে করতে হবে। নিজের ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, সেগুলো খোঁজ নাই। নিজের অস্ত্র গোলা বারুদ নাই, সেগুলো নিয়ে কথা বলবে, কোনো খবর নাই। আমার মনে হয় কিছু মনে দরকার, এছাড়া সোজা হবে না। আপনি আরেকটা কথা বলুন কর্নেল হাসিন, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে কথা বলি। আমরা ছোট সময় গডফাদার মুভিটা দেখি না? আমি জানি না আপনি সব সিরিজগুলো দেখছেন কিনা, আমি A to Z দেখছি। এই গডফাদার সিরিজের যে লেখক তার নাম ছিল মারিও পুজো। মারিও পুজোকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি গডফাদার চরিত্রটাকে এভাবে গ্লোরিফাই করছো কেন? আপনি কি জানেন মারিও পুজো কি বলছে? একটা সমাজ ব্যবস্থায় যখন নীতি বলতে কোনো কিছু না থাকে, একটা সমাজ ব্যবস্থায় সত্য বলতে কোনো কিছু যদি না থাকে, একটা সমাজ ব্যবস্থায় সামাজিকতা বলতে যখন কিছু না থাকে, তখন 2-4 জন মানুষ ওই সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। বিদ্রোহ করে তারা চায় একটা সুবিচারকে জায়গা দিতে। কারণ কি? অবিচার, কুসংস্কার, ভণ্ডামি, এর মধ্যে ভালোর যে জায়গাটা, ওই জায়গাটা খালি হয়ে যায়। ওই খালি জায়গাটা তো কারো পূরণ করতে হবে। ওই খালি জায়গাটায় তো মোহাম্মদের জন্মের দরকার, ওই খালি জায়গাটায় হযরত ঈসার দরকার, ওই খালি জায়গাটায় হযরত মুসার দরকার। এখন
এই মব জাস্টিস বলতে বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভ এবং কুত্তার বাচ্চা ওয়াকার যেটা তৈরি করেছে, এটা তো ভালোর একটা জায়গা, যেখানে দাঁড়াইয়া বলে যেহেতু কোর্টে গিয়া বিচার পাই না, যেহেতু পুলিশরা বিচার করে না, যেহেতু আইন ব্যবস্থা বিচারের গ্যারান্টি দেয় না, তাইলে আমরা বিচারটা এখানে করে ফেলি। সাবজেক্টটা কি আমি যদি এভাবে বলি, আমি কি কিছু ভুল বললাম? আপনি একদিন সঠিক পয়েন্টটা বলছেন। মানুষ বিরক্ত হইয়া বলে একটা চোর মারি, একটা জুতো থাপ্পড় মারি, এরই প্রাপ্তি, আর কিছু হবে না, আমরা জানি। ওকে, এত করছে মানুষ, এদেরকে ডিভিশন দিয়ে রেখেছে জেলখানার মধ্যে। লজ্জা লাগে না? এই লোকগুলি কি অন্যায় করছে? খোলা আকাশে রাখা হচ্ছে স্টেডিয়ামের ভিতরে খোলা আকাশের নিচে থাকবে, রান্না দেবে, লাইনে দাঁড়িয়ে খাবে, কিন্তু রাখা হচ্ছে ডিভিশনে। মানে এই হলো আমাদের যে পুলিশের আইজি মামুন কয়েদিদের ছাত্র দলের নেত্রীদের আগে ধৈর্য রেপ করত, ধর্ষণ করত। কোন মহিলা যুবতীকে গ্রেফতার করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রীদেরকে এই মামুন নিয়ে ধর্ষণ করত। সেই মামুনকে ডিভিশন দিয়া তাকে চারদিকে পুলিশরা গার্ড অফ অর্ডার দিয়ে আদালতে নেয়। আমি যদি ডক্টর আসিফ নজরুলকে বলি যে তোর বউরে যদি 10 বার ধর্ষণ করে, তুই কি ওই ধর্ষণকারীকে এভাবে গার্ড অফ অনার দিবি নাকি? তো তাইলে আমরা কোন মব জাস্টিস নিয়ে কথা বলি কর্নেল হাসিন? যারা ভালোর জায়গাটা পূরণ করতে আসছে, ঠিক যেভাবে আমাদের নবী রাসূলরা পৃথিবীতে আসছে সুশাসনের পক্ষে, সত্যের পক্ষে, ভালো কাজের পক্ষে, যুগে যুগে নবী পাঠিয়েছে। এই মব জাস্টিসের জন্য কেউ যদি দাঁড়াইয়া, আপনি একা একা চিন্তা করেন, কয়েকদিন আগে নুরুল হুদা নামে প্রধান নির্বাচন কমিশনারকে চড়-থাপ্পড় মারছে, তার গলায় জুতা দিছে। আমাকে একটা কথা বলেন, আপনি ইউনিফর্মের একজন মানুষ, লি কুয়ান সিঙ্গাপুরের ফাদার, তাকে বলা হয়েছে যে তুমি একজন খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড দাও, কিন্তু একজন ড্রাগ ডিলারকে মৃত্যুদণ্ড দাও। আমি কিন্তু আপনাকে ফ্যাক্ট বলতেছি, আপনারা গুগল করে দেখবেন আমার এই কথাটাকে। লি কুয়ান, দ্য ফাদার অফ সিঙ্গাপুর, ফাদার অফ দ্য নেশন, যে দাবি করতে পারে, নট মুজিব শেখ, লি কুয়ান বলছে, তাও আবার কোথায় বলছে আপনি শুনলে অবাক হবেন, নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউ করতেছিল। লি কুয়ান কি বলছে জানেন? একজন খুনি স্রেফ একজন ব্যক্তিকে খুন করে, তার শুধরানোর সময় আছে, কিন্তু একজন ড্রাগ ডিলার একটা সমাজকে নষ্ট করে, একটা ভিলেজকে নষ্ট করে, একটা থানাকে নষ্ট করে, একটা জেলাকে নষ্ট করে, একটা বিভাগকে নষ্ট করে, একটা দেশকে নষ্ট করে। ওর ক্রাইম আমার কাছে কার্ডিনাল সিন। কার্ডিনাল সিন মানে মহাপাপ, এজন্য ওরে আমি মৃত্যুদণ্ড দেব। এই কথাটা সঠিক বলছেন ভাই। এই কথাটা কে বলছে? লি কুয়ান, the father of the nations of Singapore। এখন সে এই কথাটা বলছে। আর বাংলাদেশে আমরা এখন পর্যন্ত গত আলোচনায় আপনার আর আমার প্রথম ইন্টারভিউতে আমরা বলছি, বাংলাদেশে এখন, আগে বলা হইতো না যে বাংলাদেশের আর্মি অফিসার যারা হয় তারা কিং কমিশন, তারা হচ্ছে জমিদার পুত্র, তারা জমিদারি চাকরি করে, আগে আমরা বলতাম না? আরে ভাই, কমিশন পাওয়ার পরে বুকটা ফুলে যাইতো, I become golden son of the nation। আর এখন গোল্ডেন সান কারা জানেন? ওই মিলিটারি একাডেমিতে সোর্ড অফ অনার পাওয়ার পরে তাকে যখন রয়ের তকমা লাগানো হয়, সারে জাহাজে আচ্ছা গান গায়, ভারতের পতাকার উপরে স্লোগান দেয়, তাকে বানানো হয় গোল্ডেন সান অফ দ্য নেশন। তো আপনাদের কাছে তাইলে ভারতীয় গুপ্তচররা হচ্ছে সূর্য সন্তান। আপনি ব্রিগেডিয়ার হাসান নাসিরের মতো লোকজনরা তো সূর্য সন্তান না। সূর্য সন্তান হচ্ছে ওয়াকার, যে সেনাপ্রধান হওয়ার আগে 9 বার দিল্লিতে গেছে, ভারতের সেনাপ্রধানের সাথে হাত মিলিয়ে কানে কানে বলছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউনুস, আই উইল ম্যানেজ দেম, ওল ম্যান হি ইজ আ দ্যাটরা খাতা, আই ক্যান ম্যানেজ হিম। ওয়াকার এই কথা বলে আসছে। তো সেক্ষেত্রে আপনি আর আমি বসে যদি আজকের বলি যে ডক্টর ইউনুস কেন এই কাজটা করে না, ডক্টর খলিল কেন এই কাজটা করে না, কেন করে না? হাসিন ভাই, একটা কথা, কোন বিচারপতিরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে
খলিলুর রহমানকে তারা খুব একটা কাউন্ট এজন্য করে না, কারণ জুডিশিয়ারি এবং আর্মি কমান্ডের আলটিমেট সিগনেচার এখনো বঙ্গভবনে চুপ্পুর হাতে। এখন আপনি আর আমি বলি যে তারা কেন এই কাজগুলো করে না। এখন একটা রাস্তা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলের সামনে আছে। ধরেন আপনাকে কোনো একটা জায়গায়, আপনি লেফটেন্যান্ট কর্নেল, আপনাকে কোনো একটা রেজিমেন্ট অথবা বেঙ্গল ইউনিটের কি বলে, আর্টিলারিকে রেজিমেন্ট বলে, বেঙ্গলকেও রেজিমেন্ট বলে, রেজিমেন্ট। আপনাকে যদি কোনো রেজিমেন্টের সিও বানানো হয়, আপনি ওখানে গেলেন, আপনি গিয়ে দেখলেন ওখানে তিসমার খান কয়েকজন অফিসার এবং যে সিওস আছে যারা আপনার কমান্ড এন্ড কন্ট্রোল মানতে চায় না। বিং অ্যান আর্মি অফিসার, বিং এ কমান্ডার অফ বাংলাদেশ আর্মি, আপনি ওখানে গিয়ে তো এই কথা বলতে পারবেন না আপনার ব্রিগেড কমান্ডারের ফোন করে, স্যার ওরা আমার কথা শুনে না। এই কথা বলার রাস্তা আছে? আপনাকে ওখানে ট্যাকটিক্যালি আপনার এই কাজটা, আপনার কমান্ড এন্ড কন্ট্রোল আপনার হাতে নিতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ইন দ্য আইজ অফ দ্য ওয়ার্ল্ড উনি বিশ্বের বরেণ্য একজন মানুষ। এখন উনি যদি কোনো একটা জায়গায় বলে বসে ওয়াকার আমার কথা শুনে না, নৌবাহিনী আমার কথা শুনে না, বিমান বাহিনী আমার কথা শুনে না, পৃথিবীতে ওনার ক্রেডেনশিয়ালটা কোথায় গিয়ে ঠেকবে আপনি কি জানেন? এখন বুঝতে পারছেন, এই জন্য ওনার উচিত ছিল ভাই একদম ভালো জেনারেল সাথে রাখা। এবার জেনারেল হাফিজ তো সেই ধরনের না। আপনি কি জানেন যদি ভালো, আপনি জেনারেল হাফিজ সম্পর্কে জানেন? জেনারেল হাফিজের শালির দিকে কুমিল্লা ক্যান্টনমেন্টে রাস্তায় কোনো এক লোক একটু টিপ্পনি কাটছিল। আপনি কি জানেন ওই টিপ্পনি কাটার জন্য জেনারেল হাফিজ নিজে তার বউয়ের অর্ডারে ওই লোককে খুন করে রাস্তার মধ্যে ফেলে রাখছিল? এই জেনারেল হাফিজ। আপনি শুধু হাফিজের কথা বললেন, জেনারেল ফেরদৌস যাকে সিলেটে ভোট চুরির রিগিং এ 18 সালের ভোট চুরির রিগিং করতে কেউ যেতে সাহস পায় না, ফেরদৌসকে পাঠানো হয়েছে। এই হাফিজ আর ফেরদৌসকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বসানোর কাজটা করেছে কে? জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার। এখন জেনারেল ওয়াকার যদি আমাকে বলেন ভাই, প্রতিরক্ষা মন্ত্রণালয়তে ফোন করে যদি বলে যে এখানে আমি লোকজন বসাবো, জেনারেল ওয়াকার ফোন করে পররাষ্ট্র মন্ত্রণালয় যদি বলে আমি গোলাম মুর্তজার মতো 2 টাকার বালখোররে ওয়াশিংটন ডিসিতে প্রেস মিনিস্টার করব অ্যাম্বাসেডরের উপরে দিয়া, এবং হাসিনার তল্পি বাহক মুশফিক ফজল আনসারী যে গোপনে ভারতের সাথে কাজ করছে, প্রণয় ভার্মার সাথে কাজ করছে, হর্ষবর্ধন সিংলার সাথে কাজ করছে, তারে মেক্সিকোতে অ্যাম্বাসেডর বানাবো আমি, তাইলে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ইউটিউবার, বাল টিউবার, ছাতু টিউবার, তারা তো ওয়াকারকে বন্দনা করবেই ভাই। আপনি আর আমি বসে হকের মতো লোককে গালি দেই যে ওর মতো একটা নপুংসক কি করে রাওয়ার চেয়ারম্যান হয়। তো এখন লোকজনরা তো চিন্তা করে ওয়াকার বন্দনা করলে, ওয়াকারের মুসানবী বানাইলে আমার একটা অ্যাম্বাসেডরশিপ থাকবে। আর এখন আপনার ওয়াকারের লগে যোগ হয়েছে বিএনপি শাউয়া, ওয়াকারের সাথে যোগ হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী, ওয়াকারের সাথে যোগ হয়েছে মির্জা ফাক, ওয়াকারের সাথে যোগ হয়েছে গোরখোদক আব্বাস। তাইলে ওয়াকার এখন বিশাল শক্তিশালী মানুষ না? আপনার এটা মনে হয় না? না ঠিক আছে ভাই, কথা হলো কি, মানুষের একটা মনের থেকে যদি আপনি আওয়ামী প্রেমী হন, প্লিজ আর্মি ছেড়ে দেন। আপনাকে এখন এন্টি ইন্ডিয়ান, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, এই চেতনা যারা থাকবেন না, প্লিজ তাকে ছাড়েন। আপনার অন্য নতুন জায়গা নেন, এই দেশ আমাদের ভাই, আমাদের যা তা নিয়ে খাও। তারা ছাড়বে না। একটা কথা আপনি মনে রাখেন রে ভাই, আপনি বিয়া না কইরা 21 বছরের এক মেয়ের সাথে ঘুমাইতে পারতেছেন নির্দ্বিধায়, এই এত কচি শরীর আপনি ভোগ করতে পারতেছেন, আপনি কেন তারা বিয়া করবেন ভাই? আর আপনি ছাড়বেনও না। এই যে আপনি শুনেন না, এনসিপি কে বদনাম করার জন্য ডিজিএফআই নীলা নাকিলা ইসরাফিল, ওর নাম ইসরাফিল হওয়া উচিত ছিল না, ওর নাম উচিত ছিল নীলা নাকিলা ইসরাফিল, ওর নাম উচিত ছিল বেলি চৌধুরী। তারে পয়সা দিয়া সেট করছে, তারে পয়সা দিয়া সেট করছে এনসিপি রে গায়েব করে দাও। এনসিপি কে গায়েব করার জন্য, এনসিপি নামে বদনাম মার্কেটে আওয়ামী লীগের চাইতে বেশি করার জন্য এএসইউর শামস এবং ডিজিএফআই কিছু কর্মকর্তা এমন ভাবে লেগেছে। কারণ কি,
ওয়াকারের মুখোশ খুলে দিছে না হাসনাত, ওয়াকারের মুখোশ খুলে দিছে না আসিফ। এখন ওদেরকে উলঙ্গ করার জন্য যা যা করার ওয়াকার তো সবই করতেছে। হাউএভার, আমাদের আলোচনা অলমোস্ট শেষ। আমি একটা কথা আপনাকে শেষের দিকে আসব। এই বাংলাদেশের মানুষ দেখেছে যে গত 53 বছর 54 বছরে আমাদের দেশের কোনো আইন প্রণেতারা এখন পর্যন্ত কোনো আইন তৈরি করতে পারে নাই যে ভারতীয় গুপ্তচর বৃত্তির একটা বিচার যেন বাংলাদেশে হয়। আজ আমি আর আপনি কথা বলছি, এখন পর্যন্ত এমন কোনো আইন ইনঅ্যাক্ট করা হয় না যেটাকে তারা এক্সিকিউট করতে পারে। তো আমরা কি এটা ধরে নিতে পারি যে আমাদের বাংলাদেশি মানুষদেরকে গত 54 বছর মিসগাইড করা হয়েছে এবং এই মিসগাইড করে তাদেরকে রয়ের দালাল বানানো হয়েছে এবং দালাল বানিয়ে তাদেরকে বড়লোক বানানো হয়েছে, পকেটে পয়সা দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, যারা আজকে নির্বাচন চাচ্ছে। অর্থাৎ এখন নির্বাচন হলে সংস্কার বলতে কিছু হবে না, বিচার বলতে কিছু হবে না, বিডিআর পিলখানা হত্যার বিচার হবে না, কোনো ধর্ষণের বিচার হবে না, কোনো গুমের বিচার হবে না, কোনো খুনের বিচার হবে না। ঠিক আজকের যেভাবে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রাখার জন্য করিডোরের তকমা লাগিয়ে এই রোহিঙ্গা ডায়ালগটাকে স্টল করা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, জাতিসংঘ প্রতিনিধিরা এই সাবজেক্টটা নিয়ে এখন আর কথা বলতে চায় না। তারা বলে করিডোর দেওয়া হয়ে যাবে। মানে আমাদের জনগণের তাইলে এখন কি করা উচিত? ঘরে বসে বসে নন্দলাল হবে, ফেসবুকে নিজের ছবি পোস্ট করবে, না তাদেরকে রাস্তায় আসতে হবে, নাকি মামলা করতে হবে? আপনার সাজেশন কি ভাই? সবচেয়ে আমরা এখন যে হাসান নাসিরের বিষয়টা নিয়ে বলি, আমরা আজকে প্রেস ব্রিফিং করলাম, আগামী সোমবার অথবা মঙ্গলবার মামলা হবে। মামলা ছাড়া সোজা হবে না, বিকজ আইন হাতে নিতে মানে আমাদের আর্মিতে পিএমজি বলে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারই নাই, জাস্ট অবৈধ একটা আদেশ। এটা হলো গিয়ে বিদেশিদের জন্য প্রযোজ্য, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। এটাকে অনৈতিকভাবে দেশের রাষ্ট্রের ব্যাপার, নট কোনো বাহিনীর। এটাকে রাজনীতিবিদরা আমাদের উপর চাপাই দিত জোর করে। ফ্যাসিস্ট গেছে, চলে গেল, তারপরে কোন সাহস এটা করলো? আমরা এই সাহসের শেষ দেখতে চাই। আমি আইনের মাধ্যমে নিষ্পত্তি হবে চিরতরে। এটা নিয়ে কথা হয়েছে হাসান নাসিরের সাথে অনেক সিনিয়র জানারদের, এটা ফয়সালা করতে হবে। আমি জানি আপনি শুনলে একটু অবাক হবেন। আমি জানি আপনি এবং হাসান নাসির আপনারা বের হয়ে কয়েকজন সিনিয়র জেনারেল, আগের আর্মি চিফ টিপ 2-4 জায়গায় আপনাদের কথাবার্তা হয়েছে, তাদের কথাবার্তা অলরেডি বাইরে চলে আসছে, আমি অলরেডি জানি এগুলো। তো আমি এখন যে কথাগুলো বলি, ব্রিগেডিয়ার হাসান নাসিরকে যদি পিএনজি করা হয়, তাহলে মঈনকে কেন এখনো পিএনজি করা হয় নাই? আজিজকে কেন পিএনজি করা হয় নাই? শফিককে কেন পিএনজি করা হয় নাই? তারেক সিদ্দিকী কেন করা হয় নাই? তারেক সিদ্দিককে কেন পিএনজি করা হয় নাই? সেটাই আমার কথা। কর্নেল শামস আমেরিকা চলে এসছে, কর্নেল শামস পরবর্তী সময় জেনারেল শামস, তাকে কেন পিএনজি করা হয় নাই? ওয়াকার নিজেকে কেন এই শুয়ারের বাচ্চাকে এখনো পিএনজি করা হয় নাই? কর্নেল হাসিনুর রহমান, আমাদের দেশকে বাঁচাতে হবে। আমাদের দেশকে বাঁচানোর জন্য এই মুহূর্তে কোনো নির্বাচন বা নির্বাচনের ক্ষেত্র বা নির্বাচনের পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয় নাই। আমি যদি বলি এই মুহূর্তে নির্বাচনের যে পরিস্থিতি, যেই নীতিমালা প্রণয়ন, যে সুস্থ অবস্থা আমি বাংলাদেশে দেখি না। আপনি কি দেখেন বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্র, পরিকল্পনা, পরিস্থিতি এখনো তৈরি হওয়ার মতো কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? ভাই আমাদের এই অভ্যুত্থানকে হয়েছে নির্বাচনের জন্য। আমরা তো মেনে নিয়েছিলাম 5 বছর, তাহলে আমরা কেন লাগাচ্ছি? কেন আমরা সংস্কার করি, কাজে লাগাই সময়টা, আমরা সুযোগ পাইছি, কাজে লাগাই সংস্কারটা, আমরা আইন অনুযায়ী এদের বিচার হোক, তারপর আমরা নির্বাচন চিন্তা করি। আপনি মনে করেন এই দেশের নিবেদিত পান কারা? যারা বিদেশ থেকে টাকা পাঠায়, আমাদের গার্মেন্টস শ্রমিকরা, আমাদের কৃষক যারা ধান লাগায়, আমাদের জেলেরা মাছ ধরে, এদের জন্য এদের তো কোনো চাওয়া পাওয়া নাই। নিরীহ জনগণ খেটে যাচ্ছে দেশের জন্য, এদের জন্য কি লাভ? এদের কি উপকার হবে নির্বাচন হলে? আমার বলেন। এই টাউটবাট ক্ষমতা নিবে, আর ক্ষমতায় জন্য নির্বাচনের দরকারটা কি? ওই নির্বাচনের টাকাটা আমরা ওই ক্যান্সার হাসপাতালে দিই, অন্তত চিকিৎসা পাক রুগী, আমরা ক্ষমতা ভাগ করে দিই, বাইক তেমন নাও, পয়সা নির্বাচন করে লাভ নাই। যদি এমন নির্বাচনই হয়, আমার দরকার নাই পয়সা নষ্ট করার। ক্যান্সার হাসপাতালে দিই, রুগীরা চিকিৎসা পাবে, অনেক টাকা।
না, হাসিন ভাই, আপনাকে শেষ একটা কথা একটু যোগ কইরা বলি। আমারে যদি কেউ জিজ্ঞাসা করে যে জেকব ভাই, বাংলাদেশে আপনি এই মুহূর্তে শুধু একটা জিনিস করবেন, আমারে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি শুধু একটা জিনিস করবেন, ওই একটা জিনিস আমি প্রথমে বলবো বাংলাদেশকে ভারতের প্রভাব মুক্ত করব। এটা আমার প্রথম। বাংলাদেশকে প্রভাব মুক্ত করতে গিয়া আমি খুনিদেরও আমার ভাই বলবো, ডাকাইতরেও আমার ভাই বলবো, জোচ্চোর, লুচ্চা, হারামজাদা, বদমাইশ আমি সবাইরে কোলে তুলে নেব। কন্ডিশন একটা, ভারতের প্রভাব মুক্ত। ভারতের কোনো প্রভাব দেশে রাখা চলবে না। আমি যদি ভুল হই আপনি আমার অপোজিট গিয়ে আমার ভুলটাকে একটু ধরায়া দেন। ভাই, আমার স্মাগলার, আমার খনি, এগুলো আমাদের অ্যাসেট, যুদ্ধের জন্য কাজে লাগবে, তাকে চিনতে হবে ভারত আমার শত্রু। এইটা হলো মূল লক্ষ্য। একটাই শর্ত, বাংলাদেশের জনগণ বুঝতে ভারত আমার শত্রু। এটা আমরা বুঝছি, এখন মনে মনে বিশ্বাস করতে হবে। কিছু আমলা, কিছু সচিব, কিছু জেনারেলরা এটা বিশ্বাস করতে চান না। তাদের না বিশ্বাস করেন ভাই, চাকরি ছেড়ে দেন, আপনাদের আমার দরকার নেই ভাই। এরা তো আগে বলছি 21 বছরের মাইয়ার মাংসের স্বাদ তারা পাইয়া গেছে, তারা এটা ছাড়বে না। তাদেরকে জুতা মেরে চিহ্নিত করে দেশ থেকে ছাড়াতে হবে। এদেরকে ছাড়া যাবে না। কর্নেল হাসিন, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনাকে আজকের পুরো আলোচনাটার উপরে আপনি যদি সামারাইজ করেন, আপনাকে আমি ছেড়ে দিলাম। আপনি যতক্ষণ খুশি সামারাইজ করেন। আমি মনে করি এই দেশটা অনেক গর্বের দেশ। এখন আমরা অনেক দিন পর এই মিথ্যা একটা সংবিধান ছিল, যারা পাকিস্তানের এমপিও শপথ নিয়েছিল তারা বানাইছিল। তারপর ইচ্ছা মতো শাসন করতে, নির্যাতন, জুলুম। আমরা স্বাধীনতা বলে কি জিনিস তা পাই নাই। ৭১ একটা মানচিত্র ছিল, অন্য কিছু ছিল না। এই ছাত্ররা আমাদের স্বাধীনতা দিচ্ছে। আবু সাইদ আমাকে হাসতে শিখাইছে, আবু সাইদ আমাকে কণ্ঠ দিচ্ছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এরা জাতিকে শিখাইতে পারছে ভারত আমাদের শত্রু। তাতে আমার আরো পরিষ্কার করে বুঝাই দিচ্ছে কেমন শত্রু সে, তার কারায় ঝুলন্ত ফেলানির লাশ। এরপরে যে আমাদের শিক্ষা না হয়, এই একটা সুযোগ পেয়ে সংস্কার করার। সংস্কার তো দেশের জনগণের জন্য। সমস্যা কোথায়? আমরা আগে সংস্কার করি, অপরাধীদের আমরা বিচার করি, তারপর নির্বাচন। এটা আমার প্রত্যাশা। আমি সবার কাছে আবেদন, অনুগ্রহপূর্বক সংস্কারটা করি আমাদের মনের মতো করে, যাতে কি ফ্যাসিস্ট না হতে পারে। ধন্যবাদ ভাই, অশেষ ধন্যবাদ আপনাকে। কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক, আপনার অনেক মেহেরবানি। সারাদিন প্রেস ক্লাবে কাটানোর পরে, অন্য টক শো করার পরে আমার সাথে চিল্লাচিল্লি করার জন্য রাত্র 11টায়ও, বাংলাদেশের রাত্র 11টায়ও আপনি আপনার সময়টা আমার জন্য নির্ধারণ করেছেন। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার হাজারো দর্শকদের পক্ষ থেকে আপনাকে কনগ্রাচুলেট করছি, আপনাকে স্বাগতম জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ ধন্যবাদ ভাই। আপনার দর্শকদের ধন্যবাদ। দোয়া করবেন বাংলাদেশ যেন কাঙ্ক্ষিত বসতে পারে, আমরা এটাই চাইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। একটা কথা আমাদের সবাইকে বুঝতে হবে, আমরা সব সময় কর্নেল হাসিন এবং আমি একটা জায়গায় দাঁড়িয়ে, আমাদের উপরে কুশাসন চাপানোর জন্য ভারতের লোকজনরা বাংলাদেশে এসে ঢুকে না। বাংলাদেশে এসে ঢুকে আমাদের সূর্য সন্ধান বিডিআর অফিসারদেরকে মারার জন্য, অথবা বিশেষ কাউকে, মুজিব শেখকে মারার জন্য, জিয়াউর রহমান সাহেবকে মারার জন্য, এরশাদকে মারার জন্য এরা আসে, রয়্যাল লোকজনরা আসে। কিন্তু আমাদের নিজেদের মধ্যে নিজেদের পায়ে কুড়াল চালাতে আমরা আমাদেরকে দিয়ে এক ভাইয়ের হাত থেকে পিস্তল দিয়ে আরেক ভাইকে গুলি করাই। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, রোহিঙ্গারা বাংলাদেশের বার্ডেন, ব্যক্তি হিসাবে, নাগরিক হিসাবে বাংলাদেশের বার্ডেন। এই রোহিঙ্গাদেরকে যে কোনো মূল্যে আমরা যদি না সরাতে পারি, বাংলাদেশ ওভারলি পপুলেটেড। আমাদের দেশকে ব্যাখ্যা করা হয় পশ্চিমা মিডিয়ায় ডেন্সলি পপুলেটেড। ডেন্সলি পপুলেটেড মানে এক পিঁপড়ার লাইনে ছোট্ট একটা বাসায় পিঁপড়া যেভাবে থাকে, আমরা ওভাবে আছি আমাদের দেশে। ভারত চায় এখানে আরো কয়েক মিলিয়ন লোকজন এসে ঢুকুক। তারা কি করেছে, রাখাইনের জায়গাটুকু, আরাকানের জায়গাটুকু তাদের দরকার। এই আরাকান এবং রাখাইনে তাদের একটা ঘাঁটি, ট্রানজিট তৈরি করার জন্য ভারত মিয়ানমারকে টোটাল অফ $25-30 বিলিয়ন তারা ওখানে দিয়েছে। অর্থাৎ বার্মার 1/3 বাজেট গত 10-15 বছর ধরে ভারত দিয়েছে। একটা কারণে,
কারণ ওখানে যদি এই ট্রানজিটটা তৈরি করা হয়, ওই ট্রানজিটের মধ্য দিয়ে ভারত তার মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে তারা কমিউনিকেট করতে পারবে। ওই জায়গাটা তারা টার্গেট করার পরে হাসিনাকে বলেছে রোহিঙ্গাদেরকে তুমি তোমার দেশে নিয়ে ঢুকাও, আর হাসিনা বলছে বাংলাদেশের ভালো খারাপ আমার কিচ্ছু আসে যায় না, ওই দেশটারে জাহান্নাম বানায় দাও। হাসিনা ওটাকে গ্রহণ করেছে। হাসিনাকে বলেছে তুমি তো এই রোহিঙ্গাদের তোমার দেশে ঢুকাইলে জাতিসংঘে তোমারে কন্টিনিউয়াসলি পয়সা দিবে, ঠিক যেভাবে ইথিওপিয়া পয়সা নিছিল। হেইলি সেলাসি কিছু রিফিউজি নিয়ে বলছিল ও মাই গড আমি সারা জীবন জাতিসংঘের পয়সা খাবো। হাসিনাকে ঠিক এটা বোঝানো হয়েছে, সাথে যোগ করা হয়েছিল তাকে নোবেল দেওয়া হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল জাতিসংঘের সাথে যখন কথা বলেছে, আলাপ আলোচনা করেছে, চায়নার সাথে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে, থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার তাদের সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর কাছাকাছি গিয়েছে, ঠিক তখন ভারত চিন্তা করেছে ও মাই গড ডক্টর মোহাম্মদ ইউনূস তো অসাধ্য সাধন করে ফেলছে। দর্শকবৃন্দ, আপনাদের মনে আছে জাতিসংঘে যখন রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে কথা হলো, বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে ভারত। বাংলাদেশের পক্ষে কে ভোট দিয়েছিল জানেন? পাকিস্তান। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল যখন রোহিঙ্গাদেরকে ব্যাক করানোর অবস্থা পুরোপুরি তৈরি করেছে, ঠিক তখন ওয়াকারকে দিয়ে এবং ওয়াকারের পা চাটা কতগুলো কুত্তার বাচ্চা এবং কতগুলো বেশ্যার বাচ্চা রাজনীতিবিদ লাইক বিএনপি শাওয়া, আমির খসরু মাহমুদ, ইকবাল হাসান হোসেন টুকু, সামা ওবায়দ, মোহাম্মদ সালাম, আমানুল্লাহ আমান, গোরখোদক আব্বাস, আসলাম চৌধুরী, এদেরকে দিয়ে তারা একটা ন্যারেটিভ তৈরি করলো কি বাংলাদেশের করিডোর দিয়ে দিতেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হইতেছে। এই কথাটা আসছে কোথা থেকে প্রথমে জানেন? বেশ্যার ছেলে ওয়াকারের মুখ থেকে, মির্জাফর ওয়াকারের মুখ থেকে। অথচ এই ওয়াকার সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়েছে ভারতকে যখন করিডোর দিয়েছে, একাধিক করিডোর, একের পর এক করিডোর দিয়েছে। ভারতের কাছে ওর বউ বিক্রি করেছে, ও যদি পারে ওর গোয়া বিক্রি করবে এই ওয়াকার। তখন টু শব্দ করে নাই। ওয়াকার তখন বলছে আমি গোয়া মারা দিতেছি, আমার পাছায় তো ঘিলা গায়ে দিছে, আমার মজা লাগতেছে, এই হচ্ছে ওয়াকার। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ওখানে একটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল তৈরি করতে গেলেন, বলছে ওখানে ওটা করতে দেওয়া হবে না। আপনি কি জানেন ওয়াকার যখন এই কথাটা বলেছে ভারতের মেইনস্ট্রিম মিডিয়া এটাকে কতটা ফোকাস করেছে? আপনাদের ধারণা আছে? পড়ে দেখুন, হিন্দুস্তান টাইম পড়ে দেখুন, দ্য ডিপ্লোম্যাট পড়ে দেখুন, হিন্দু পড়ে দেখুন। দর্শকবৃন্দ, আপনারা বলবেন আমরা ইংরেজি জানি না, পড়ি নাই। আমি পড়েছি, অনেক শিক্ষিত লোকজনরা পড়েছে, চাইলে কাউকে দিয়ে পড়ায় নেন। ওয়াকারের এত গুণগান ভারতে, ওয়াকারকে রীতিমতো তোল মানে মুসানবের কাছাকাছি নিয়ে গেছে। ওই যে আমি বলছি না একটা হাদারাম, আপনাদেরকে ঠান্ডা মাথায় একজন আমারে বলছিল ভাই আপনি হকরে এত গালি দেন কেন? আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি বলি, 19 বছরের এক যুবতী দৌলত দিয়া মানে একটা বেশ্যাপাড়া, ওইখানে গিয়া যদি 25 বছর বেশ্যাবৃত্তি করে, তাইলে ওই বেডির নাম হওয়া উচিত কর্নেল হক। বর্তমানে যে রাওয়ার প্রেসিডেন্ট কর্নেল হক, ও হয়েছে 25 বছরের বেশ্যাবৃত্তি করার পরে একেবারে পাক্কা বেশ্যা, ওইটা হয়েছে কর্নেল হক। ওয়াকার কি? ওয়াকারও ঠিক এই ধরনের একটা। দর্শকবৃন্দ, কর্নেল হাসিন একটা কথা বলছে যে বাংলাদেশকে ভারতের প্রভাব মুক্ত করতে না পারলে আপনারা ক্ষমতা ছাইড়া দেন। না ভাই, দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে তারা কি বিশ্লেষণ করেছেন। তারা রাষ্ট্রের ভিতরের অবস্থা জানেন, ক্যান্টনমেন্টের ভিতরের অবস্থা জানেন। তো তারা যেটা বলেছেন আমি মনে করি এটাই সঠিক, যে আসলে আমরা এখনো ভারতের বলয় থেকে বের হতে পারি নাই, আমাদের রাজনীতিবিদরা বের হতে পারে নাই, আমাদের প্রশাসন বের হতে পারে নাই। আর যার জন্য জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা আমরা পূরণ করতে পারতেছি না। এই জন্য আর একটা জুলাই হয়তো বা হওয়া দরকার, একটা বিপ্লব হওয়া দরকার প্রশাসন এবং সরকারের ভিতর থেকে। প্রশাসনের ভিতরে বিশেষ করে যারা এখনো ভারতের বলয় আছেন তাদেরকে সেখান থেকে বের করতে হবে, স্বৈরাচারের দোসরদের বের করতে হবে প্রশাসনিক সকল জায়গা থেকে। আর না হয়তো বা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে।